এডগার অ্যালান পো ছিলেন একাধারে একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। তিনি 1809 সালের জানুয়ারির 19 তারিখ আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেন। লেখক জীবনে তিনি অনেক রহস্য এবং অতিপ্রাকৃতের গল্প বুনেছেন, জাল বুনে গেছেন, আর তাই তার মৃত্যুও যেন ঢাকা পড়েছে রহস্যের জালে। এডগার অ্যালান পোকে বাল্টিমোরের রাস্তায় বিকারগ্রস্ত অবস্থায় পাওয়া যায় 1849 সালের 3 অক্টোবর। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 1849 সালের 7 অক্টোবর ভোর 5টায় তিনি মারা যান ওয়াশিংটন মেডিকেল কলেজে। তিনি তখন এতই অসংলগ্ন অবস্থায় ছিলেন যে তার এই অবস্থার কারণ তিনি বলে যেতে পারেননি। এমনকি তার পোশাকও ছিল অন্য কারো কাছ থেকে ধার করা। ডাক্তাররা পরবর্তীতে এই মৃত্যুকে বিভিন্ন রোগের সাথে তুলনা করেছেন। তখনকার পত্রিকার সূত্র মতে মৃত্যুর কারণ হিসেবে কলেরা, র্যাবিস, হৃদরোগ, সিফিলিস এবং অতিরিক্ত মদ্যপানকে দায়ী করা হয়। 1872 সালের একটি সূত্রে পাওয়া যায় যে ভোট জালিয়াতি এবং এর থেকে সৃষ্ট সহিংসতার সাথে এর মৃত্যুর কোনো যোগ থাকতে পারে। গল্পকারের আজকের গল্প দ্য অবলং বক্স, আয়তাকার বাক্স। গল্পটি নেওয়া হয়েছে 1989 সালে তুলি কলম প্রকাশনী থেকে প্রকাশিত এডগার অ্যালান পো রচনাবলী বইটি থেকে। আজকের গল্প পাঠে শওকত সমুদ্র এবং সূচনা। আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। গল্পকারের গল্প নিয়মিত শুনতে চাইলে বেল আইকনে ক্লিক করুন। জীবনের প্রতিটি সময়ই যেন রহস্যে বাঁধা। চলুন শুনতে থাকি কি রহস্য বাঁধা আছে এডগার অ্যালান পোয়ের আয়তাকার বাক্সে। কয়েক বছর আগে চার্লসটন এসসি থেকে নিউ ইয়র্ক শহরে যাবার জন্য আমি টিকিট কেটেছিলাম ক্যাপ্টেন হার্ডির সুন্দর ডাকজাহাজ ইন্ডিপেন্ডেন্সে। জুন মাসের 15 তারিখে আমাদের যাত্রা করার কথা, অবশ্য আবহাওয়া যদি ভালো থাকে। আমার আলাদা শয়নকক্ষের কিছু বিধি ব্যবস্থা করার জন্য 14 তারিখে একবার জাহাজে গেলাম। দেখলাম আমাদের সঙ্গে অনেক যাত্রী যাচ্ছেন, তার মধ্যে মহিলার সংখ্যাটাই একটু বেশি। যাত্রী তালিকায় আমার কয়েকজন পরিচিত ছিল। অন্য অনেকের মধ্যে তরুণ শিল্পী মিস্টার কর্নেলিয়াস ওয়াটের নামটা দেখে খুব খুশি হলাম। সে আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। সি বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠী ছিল। তখনই আমাদের মধ্যে ঘনিষ্ঠতা জন্মেছিল। সে ছিল প্রতিভা সুলভ সাধারণ মেজাজের মানুষ। মানুষের প্রতি ঘৃণা, অনুভূতি প্রবণতা ও উদ্যমের একটি সংমিশ্রণ। এইসব গুণের সঙ্গে যুক্ত হয়েছিল একটি উষ্ণ ও আন্তরিক বিরল হৃদয়। দেখলাম 3টি শয়নকক্ষে তার নামের কার্ড লাগানো রয়েছে। আরেকবার যাত্রী তালিকায় চোখ বুলিয়ে দেখলাম সে টিকিট কেটেছে নিজের, স্ত্রীর ও 2 বোনের জন্য। শয়নকক্ষগুলো বেশ বড়, 2টো করে বার্থ আছে, একটার উপরে আরেকটা। অবশ্য বার্থগুলো এত বেশি ছোট যে একজনের বেশি লোক ধরে না। আমি বুঝতে পারলাম না 4 জনের জন্য 3টি শয়নকক্ষ কেন। সেই সময় আমার মনের এমন একটা অবস্থা চলছিল যখন মানুষ তুচ্ছ বিষয় নিয়ে অতিমাত্রায় কৌতূহল বোধ করে। তাই লজ্জার সঙ্গে স্বীকার করছি, শয়নকক্ষের এই সংখ্যার গরমিল নিয়ে নানাবিধ অশালীন ও
অসঙ্গত জল্পনা কল্পনা আমার মনের মধ্যে ভিড় করল। নিশ্চয়ই সে কাজটা আমার করার কথা নয়, তবু এই সমস্যার সমাধানের চিন্তায় আমি যেন ডুবে গেলাম। অবশেষে এমন একটা সিদ্ধান্তে উপনীত হলাম যার কথা ভেবে আমি নিজেই অবাক হয়ে গেলাম। কেন এটা আগেই আমার মাথায় আসেনি? নিজেকেই বললাম, চতুর্থ লোকটি চাকরই হবে। আমি কি বোকা! আরো আগেই এমন সরল সমাধানটা আমার মনেই আসেনি। আবার যাত্রী তালিকার কাছে ফিরে গেলাম। পরিষ্কার দেখলাম সে দলের সঙ্গে কোনো চাকর যাচ্ছে না। যদিও আসলে একটি চাকর সঙ্গে নেবার কথাই ছিল, কারণ প্রথমে এবং চাকর কথাটা লিখে পরে সেটা কেটে দেয়া হয়েছে। নিজের মনে বললাম, নির্ঘাত কোনো বাড়তি মালপত্র যা সে নিজের চোখের সামনে রাখতে চায়, মাল গুদামে রাখতে চায় না। আরে এই তো পেয়ে গেছি, একটা ছবি বা ওই রকম কিছু ইতালীয় ইহুদি নিকোলিনোর সঙ্গে। এই নিয়েই তো দর কষাকষি হচ্ছিল। কথাটা মনে ধরল এবং আপাতত কৌতূহলটাকে মন থেকে সরিয়ে দিলাম। ওয়াটের বন্ধুটাকে আমি ভালোই চিনতাম। খুব অমায়িক ও বুদ্ধিমতী মেয়ে। তার স্ত্রীটি সদ্য বিবাহিতা, এখনো তাকে দেখিনি। তার কথা অনেক সময় বলেছে এবং বেশ উৎসাহ সহকারেই বলেছে। তার বর্ণনা মতে স্ত্রীটি অতুলনীয় সুন্দরী, বুদ্ধিমতী এবং গুণবতী। সুতরাং তার সঙ্গে পরিচিত হবার আগ্রহ বেশ ছিল। যেদিন আমি জাহাজে গিয়েছিলাম, ওয়াটো তার দল নিয়ে সেদিন সেখানে আসবে এরকম কথা ছিল। ক্যাপ্টেন আমাকে তাই জানিয়েছিলেন এবং নববধূর সঙ্গে পরিচিত হবার জন্য আমি 1 ঘন্টা বেশি সময় জাহাজে অপেক্ষাও করলাম। কিন্তু তখনই ক্ষমা ভিক্ষা করে একটি চিঠি এলো। মিসেস ডব্লিউ একটু অসুস্থ হয়ে পড়ায় আগামীকাল জাহাজ ছাড়ার সময়ের আগে জাহাজে উপস্থিত হতে পারছেন না। আগামীকাল এলো। আমি হোটেল থেকে জাহাজ ঘাটের উদ্দেশ্যে রওনা হব এমন সময় ক্যাপ্টেন হার্ডি আমার সঙ্গে দেখা করতে এলেন। বিশেষ কোনো অবস্থার জন্য তিনি স্থির করেছেন 2-1 দিনের মধ্যে ইন্ডিপেন্ডেন্স যাত্রা শুরু করবে না, আর সবকিছু ঠিক হয়ে গেলে তিনি নিজেই আমাকে দিনক্ষণ জানাবেন। আমি খুব অবাক হলাম, কারণ কড়া দক্ষিণমুখী বাতাস তখন বইছিল। তবু বাড়ি ফিরে গিয়ে বসে বসে আমার ধৈর্যহীনতাকে হজম করা ছাড়া আর কিছুই আমার করার ছিল না। প্রায় 1 সপ্তাহের মধ্যে ক্যাপ্টেনের কাছ থেকে প্রত্যাশিত খবরটি পেলাম না। শেষ পর্যন্ত সেটা এলো আর আমিও সঙ্গে সঙ্গে জাহাজে গিয়ে হাজির হলাম। জাহাজে যাত্রীর ভিড় জমে গেছে। চারদিকে নানা রকম হই হট্টগোল। আমি উপস্থিত হবার 10 মিনিটের মধ্যেই ওয়াটের দলও এসে পড়ল। দলে 2 বোন, নববধূ আর শিল্পী। শেষোক্ত লোকটির সেই চিরাচরিত মানব বিদ্বেষী মেজাজ। সে মেজাজে দেখতে আমি অভ্যস্ত, তাই সেটাকে বিশেষ আমল দিলাম না। এমনকি স্ত্রীটিকেও সে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল না। এই সৌজন্যমূলক কাজটির দায় চাপল তার বোন মেরিয়ানের কাঁধে। বুদ্ধিমতী মিষ্টি মেয়েটি অল্প কয়েকটি কথায় আমাদের দুজনকে পরিচয় করিয়ে দিল।
মিসেস ওয়াটের মুখ ঘোমটায় ঢাকা ছিল। আমার অভিবাদন গ্রহণ করতে সে ঘোমটা তুলে নিল। স্বীকার করছি, আমি খুবই অবাক হয়েছিলাম। সত্যি কথা বলতে কি, মিসেস ওয়াটকে একটি সাধারণ দর্শন স্ত্রীলোক বলেই আমার মনে হয়েছিল। আমি মনে করি একেবারে উচ্ছিত না হলেও তার কাছাকাছিরই মানুষ। তার পোশাকে, সজ্জায় অবশ্য অসাধারণ রুচির পরিচয় ছিল। তাই মহিলাটি যে বুদ্ধি ও মনের রমণীয়তার গুণেই আমার বন্ধুর হৃদয়কে মোহিত করেছিল, সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। অল্প কয়েকটি কথা বলেই সে মিস্টার ডব্লিউকে নিয়ে তার শয়নকক্ষে চলে গেল। আমার পুরনো কৌতূহল আবার ফিরে এলো। এটা নিশ্চিত যে দলে কোনো চাকর ছিল না, অতএব বাড়তি মালপত্রের খোঁজ করতে লাগলাম। কিছুক্ষণ পরেই একটা আয়তাকার পাইন কাঠের বাক্স নিয়ে জাহাজ ঘাটে একটি গাড়ি এসে হাজির হলো। সঙ্গে সঙ্গেই আমাদের যাত্রা শুরু হলো। অচিরেই আমরা সমুদ্রে গিয়ে পড়লাম। আগেই বলেছি, বাক্সটা আয়তাকার, লম্বায় 6 ফুট আর চওড়ায় 2.5 ফুট। আকারটাই অদ্ভুত। দেখেই বুঝলাম আমি যা অনুমান করেছিলাম সেটাই ঠিক। স্মরণ করা যেতে পারে যে আমি আগেই অনুমান করেছিলাম শিল্পী বন্ধুটির বাড়তি মালপত্র অবশ্যই হবে কয়েকটি ছবি, অন্তত একটি ছবি। কারণ আমি জানতাম কয়েক সপ্তাহ ধরে সে নিকোলিনের সঙ্গে দরদাম করছিল। আর এখন এই যে বাক্সটা দেখছি, আকার দেখলেই বোঝা যায় যে এতে লিওনার্দোর শেষ ভোজের একটি কপি ছাড়া আর কিছু থাকতেই পারে না। আর ফ্লোরেন্সে থাকাকালে পরিচিত তরুণ শিল্পী রুবিনির আঁকা এই শেষ ভোজ ছবির একটা কপি কিছুদিন যাবৎ নিকোলিনের কাছে আছে বলেও আমি জানতাম। সুতরাং এই ব্যাপারটার চূড়ান্ত মীমাংসা হয়ে গেছে বলেই আমি ধরে নিলাম। নিজের বুদ্ধির বহর দেখে নিজেই মুখ টিপে হাসলাম। এই প্রথম আমি জানলাম ওয়াট তার শিল্পগত কোনো কথা আমার কাছেও গোপন রাখতে পারে। অবশ্য একটা জিনিস আমাকে খুব গোলমালে ফেলে দিল। বাক্সটাকে বাড়তি শয়নকক্ষে ঢোকানো হলো না, সেটাকে রাখা হলো ওয়াটের ঘরে। আর সেখানে সেটা রইল প্রায় গোটা মেঝে জুড়ে। তাতে শিল্পী ও তার স্ত্রীর খুবই অসুবিধা হওয়ার কথা। তাছাড়া যে আলকাতরা বা রং দিয়ে বড় বড় অক্ষরগুলো সেই বাক্সের উপর লেখা হয়েছিল, তার থেকে একটা তীব্র, অবাঞ্ছিত এবং আমার মতে বিশেষ বিরক্তিকর গন্ধ বের হচ্ছিল। বাক্সের ডালার উপর লেখা ছিল মিসেস অ্যাডিলেড কার্টিস, আলবানি, নিউ ইয়র্ক। অবধায়ক কর্নেলিয়াস ওয়াট স্কয়ার। এটা উপরের দিক, সাবধানে হাত লাগাতে হবে। এখন আমি জানতাম আলবানির মিসেস অ্যাডিলেড কার্টিস হলেন শিল্পীর শাশুড়ি, কিন্তু পুরো ঠিকানাটাই আমার কাছে রহস্যজনক বলে মনে হলো। আমাকে হতবুদ্ধি করাই যেন তার উদ্দেশ্য। আমি তখনই মনস্থির করে ফেললাম এই বাক্সটা ও তার ভিতরকার মালকে কোনো মতেই আমার মানব বিদ্বেষী বন্ধুর নিউ ইয়র্ক স্থিত চেম্বার্স স্ট্রিটের স্টুডিওর আরো উত্তরে যেতে দেওয়া হবে না। প্রথম 3-4 দিন আবহাওয়া বেশ ভালোই চলল। যাত্রীরাও তাই খোশ মেজাজে পরস্পরের সঙ্গে মেলামেশা করতে লাগলো। অবশ্য ওয়াট ও তার বোনদের ব্যতিক্রম বলেই মনে হলো। বাকিদের সম্পর্কেও আমার ধারণা ভালো হলো না। ওয়াটের আচরণকে আমি বিশেষ গুরুত্ব দেই না। তাকে একটু অতিরিক্ত বিষণ্ণ মনে হলো। কেমন যেন
গুম হয়ে রইল। তার এই খামখেয়ালিপনার জন্য আমি প্রস্তুত হয়েই ছিলাম। অবশ্য বোনদের ব্যাপারে আমি কোনো অজুহাত দেখাতে পারবো না। সমুদ্রযাত্রার অধিকাংশ সময়টাই তারা তাদের শোবার ঘরেই কাটালো। বারবার বলা সত্ত্বেও অন্য যাত্রীদের সঙ্গে মেলামেশা করতে রাজি হলো না। মিসেস ওয়াটকে অনেক বেশি প্রীতিপ্রদ মনে হলো। আসলে সে খুব গল্পবাজ, আর সমুদ্র যাত্রায় সেটা তুচ্ছ করার মতো প্রশংসাপত্র নয়। অধিকাংশ মহিলার সঙ্গেই তার বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠল। আমাদের সবাইকেই সে বেশ ফুর্তিতে রাখল। আসলে কথাটা হলো, অচিরেই আমি বুঝতে পারলাম মিসেস ডব্লুর কথায় অন্যরা তার সঙ্গে সঙ্গে যত না হাসে, তার চাইতে অনেক বেশি হাসে তাকে দেখে। ভদ্রজনরা তার সম্পর্কে বিশেষ কিছু বলতো না। অচিরেই মহিলারা তার সম্পর্কে বলতে শুরু করলো। মহিলার মনটি ভালো, তবে কিছুটা উদাসীন, পুরোপুরি অশিক্ষিত এবং নিশ্চিত রূপে ইতর্জন। সব চাইতে অবাক লাগলো ওয়াট কেমন করে এহেন মালের খপ্পরে পড়লো। ধন সম্পত্তি এ সমস্যার একটা সমাধান হতে পারত, কিন্তু ওয়াট আমাকে বলেছে মহিলাটি একটা ডলারও নিয়ে আসেনি, অথবা কোনো সূত্রে পাবে এমন আশাও নেই। সে বলেছে সে বিয়ে করেছে ভালোবাসার জন্য, শুধুই ভালোবাসার জন্য, আর বউটি তার ভালোবাসার তুলনায় যোগ্যতর। এসব কথা ভাবতেই আমি কেমন যেন ধাঁধায় পড়ে যেতাম। তার কি মাথা খারাপ হয়ে গেছে? এছাড়া আর কি বা ভাবতে পারি? সে নিজে কত রুচিবান, বুদ্ধিমান, খুঁতখুঁতে স্বভাব, আর সৌন্দর্যের এত বড় সমজদার। এটা ঠিক যে মহিলাটি তাকে বিশেষ পছন্দ করত। সব কথা প্রসঙ্গে মিস্টার ওয়াটকে প্রেমিক স্বামী বলে উল্লেখ করত। তা নিয়ে সকলে অনেক হাসি ঠাট্টাও করত। এদিকে জাহাজের সব যাত্রী লক্ষ্য করেছে যে মিস্টার ওয়াট খোলাখুলিভাবে মিসেসকে এড়িয়ে চলে। অধিকাংশ সময় নিজের শয়নকক্ষে একাকী বন্দী হয়ে থাকে, আর তার স্ত্রী খুশিমতো বড় কেবিনে বসে সকলের সঙ্গে ফুর্তি করে। যা কিছু দেখেছি এবং শুনেছি তা থেকে আমি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে ভাগ্য বিড়ম্বনার ফলে অথবা কোনো ক্ষণিক আবেগের বশে আমার শিল্পী বন্ধু এমন একটি নারীর সঙ্গে নিজেকে বেঁধেছে যে সর্বাংশে তার থেকে অনেক নিম্ন স্তরের, এবং তার স্বাভাবিক পরিণতিতেই দেখা দিয়েছে এক সর্বাত্মক দ্রুত বিরক্তি। অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমি করুণা করি, কিন্তু সেজন্য শেষ ভোজ এর ব্যাপারে লুকোচুরিকে কিছুতেই ক্ষমা করতে পারি না। একদিন সে ডেকে এলো। অভ্যাস মতোই তার হাত ধরে এদিক ওদিকে ঘুরে বেড়াতে লাগলাম। মনে হলো তার মনের বিষণ্ণ ভাবটা মোটেই কমেনি। আমি দুই একটা হাসি ঠাট্টার কথা বললাম, আর সেও চেষ্টা করে ঈষৎ ম্লান হাসি হাসল। বেচারি। অবশেষে সাহস করে একটা জোর ধাক্কা দিলাম। মনে মনে স্থির করলাম একটা বেশ অলংকার বহুল ভূমিকা দিয়ে শুরু করে প্রসঙ্গক্রমে আয়তাকার বাক্সটার প্রসঙ্গ তুলব। একটু একটু করে তাকে বুঝিয়ে দিব যে তার এই রহস্যের খোঁজ খবর আমিও অল্প অল্প রাখি। প্রথমেই শুরু করলাম বাক্সটার অদ্ভুত আকার দিয়ে। কথার ফাঁকে ফাঁকে সব জানতার মতো হাসলাম, চোখ ঠাড়লাম, তর্জনী বাড়িয়ে তার পাঁজরে আস্তে আস্তে খোঁচাও দিলাম। ওয়াট যেভাবে আমার এই নির্দোষ রসিকতাকে গ্রহণ করলো, তা দেখেই আমার স্থির বিশ্বাস হলো যে সে পাগল হয়ে গেছে। প্রথমে সে এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমার কথার রসিকতা বোঝাই তার পক্ষে অসম্ভব। কিন্তু কথাগুলো যতই তার মগজে ঢুকতে লাগলো, ততই তার চোখ দুটো যেন সেই অনুপাতে কোটর থেকে বেরিয়ে আসতে লাগলো। ক্রমে সে লাল হয়ে উঠল। তারপর অতিমাত্রায় পাণ্ডুর আর
তারপরেই যেন আমার কথায় খুবই মজা পেয়েছে, এমনি ভাবে হো হো করে হাসতে শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম। এইরকম অট্টহাসি সে 10 মিনিট বা তারও বেশি সময় ধরে একটানা চালিয়ে গেল এবং তারপরেই ডেকের উপর থপ করে শটান পড়ে গেল। দৌড়ে তাকে তুলতে গিয়ে মনে হলো সে মারা গেছে। লোকজন ডেকে অনেক কষ্টে তার সম্বিত ফিরিয়ে আনলাম। কিছুটা সামনে নিয়ে প্রথমে কিছুক্ষণ সে আবল তাবল বকতে লাগলো, শেষ পর্যন্ত রক্ত মোক্ষম করে তাকে শুইয়ে দিলাম। পরদিন সকালে সে সুস্থ হয়ে উঠল। আমি অবশ্য তার দৈহিক সুস্থতার কথাই বলছি, মনের নয়। ক্যাপ্টেনের পরামর্শ মতো যাত্রার বাকি সময়টা আমি তাকে এড়িয়ে চলতে লাগলাম। বন্ধুর পাগলামি সম্পর্কে আমার সঙ্গে একমত হয়ে ক্যাপ্টেন আমাকে সতর্ক করে দিলেন, জাহাজের অন্য যাত্রীকে এই ব্যাপারে কোনো কথাই যেন না বলি। ওয়াটের মূর্ছার পরে এমন কিছু ঘটনা ঘটলো যাতে তার সম্পর্কে আমার কৌতূহল অনেক গুণ বেড়ে গেল। আমি স্নায়বিক উত্তেজনার শিকার হয়ে পড়লাম। বেশি মাত্রায় কড়া সবুজ চা খেতে লাগলাম। রাতে ভালো ঘুম হতো না। বস্তুত বলা যায় 2 রাত ঘুমোতেই পারলাম না। জাহাজের অন্য সব একক পুরুষ যাত্রীদের মতোই আমার শয়ন কক্ষটিও খুলতো প্রধান কেবিন বা খাবার ঘরের ভিতর দিয়ে। ওয়াটের ঘর 3টি ছিল পিছনের কেবিনে। একটি ছোট ঠেলা দরজা দিয়ে সেই কেবিনটাকে প্রধান কেবিন থেকে পৃথক করা হয়েছে, আর রাতেও সে ঠেলা দরজায় তালা দেওয়া হতো না। বাইরে সবসময় একটা ঝোড়ো হাওয়া বইতো, তার ধাক্কাতেই ঠেলা দরজাটা মাঝে মাঝে খুলে যেত আর খোলাই থাকতো, কারণ কেউ আর কষ্ট করে উঠে সেটাকে বন্ধ করে দিত না। কিন্তু আমার বার্থটা এমন জায়গায় ছিল যাতে আমার নিজের শয়ন কক্ষের দরজা খোলা থাকলে এবং সেই সঙ্গে ঠেলা দরজাটা খোলা থাকলে পিছনের কেবিনটা আমি খুব স্পষ্ট দেখতে পেতাম। বিশেষ করে যে অংশে মিস্টার ওয়াটের শয়ন কক্ষগুলো ছিল সেটা আরো ভালো করে চোখে পড়ত। হ্যাঁ, 2 রাতেই ঢেকে থাকার সময় প্রায় 11টা নাগাদ আমি স্পষ্ট দেখতে পেলুম মিসেস ডব্লিউ অতি সন্তর্পণে লুকিয়ে বেরিয়ে গেল মিস্টার ডব্লিউর শয়ন কক্ষ থেকে এবং বাড়তি ঘরটাতে ঢুকে ভোর হওয়া পর্যন্ত সেখানে কাটালো। ভোরে স্বামী ডাকলে তবে ফিরে গেল। তারা যে আসলে আলাদা হয়ে গেছে সেটা খুব পরিষ্কার। তারা আলাদা ঘরে থাকে, নিঃসন্দেহে একটা পাকাপাকি বিবাহ বিচ্ছেদেরই প্রস্তুতি। মনে হলো এই তো বাড়তি শয়নকক্ষের এটাই তো রহস্য। আরো একটা ব্যাপারের প্রতিও আমার মনোযোগ আকৃষ্ট হলো। যখন 2 রাত আমি জেগে কাটিয়েছি সেই সময় মিসেস ওয়াট বাড়তি শয়নকক্ষে চলে যাবার পরেই তার স্বামীর ঘর থেকে কিছু সাবধানী চাপা শব্দ আমার কানে এসেছে। সাগ্রহে কিছুক্ষণ কান পেতে শোনার পরেই তার অর্থটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। শিল্পী বন্ধু পাটালি ও কাঠের হাতুড়ির সাহায্যে আয়তাকার বাক্সটি খোলার চেষ্টা করার ফলেই শব্দটা হচ্ছিল। বোঝা গেল হাতুড়ির মাথাটা পশম বা তুলোর কোনো নরম বস্তু দিয়ে ঢেকে দেওয়ার ফলেই শব্দটা চাপা ও অস্পষ্ট শোনাচ্ছিল। এইভাবে শব্দ শুনতে আমি পরপর আরো বুঝতে পারলাম কখন ডালাটা খুলে ফেলা হলো, কখন বাক্সটাকে নিচেকার কাঠের তলায় ঢুকিয়ে দেয়া হলো। বার্থের কাঠের সঙ্গে বাক্সের ডালার ঠোক্করের শব্দ থেকেই শেষোক্ত ব্যাপারটা ধরতে পেরেছিলাম। তারপরই সব একেবারে চুপচাপ। 2 রাত্রেই ভোর না হওয়া পর্যন্ত আর কোনো শব্দই শুনতে পাইনি। অবশ্য
প্রায় শোনা যায় না এরকম একটা চাপা ফোপানোর মতো শব্দের কথাও উল্লেখ করতে পারি, তবে তার সবটাই আমার কল্পনাপ্রসূত কিনা তা বলতে পারবো না। ফোপানি বা দীর্ঘশ্বাসের মতো শোনালেও মনে হয় সে শব্দটা হয়তো আমার কানের মধ্যেই বাজছিল। নিঃসন্দেহে মিস্টার ওয়াট শিল্পী মনের খেয়াল মেটাতেই চেষ্টা করছিলেন। ভিতরকার মূল্যবান ছবিটা দেখে চোখের খিদে মেটাবার জন্যই সে আয়তকার বাক্সটি খুলেছিল। অবশ্য সেটা তো তার ফুঁপিয়ে কাঁদবার কোনো কারণ হতে পারে না। তাই আবারও বলছি, এটা হয়তো ক্যাপ্টেন হার্ডির সবুজ চায়ের কল্যাণে আমার উত্তেজিত কল্পনার খেয়ালের ফসল। আপনারা শুনছেন এডগার অ্যালান পো এর লেখা দ্য অবলং বক্স, আয়তাকার বাক্স। আজকের এই গল্পটি নেওয়া হয়েছে এডগার অ্যালান পো রচনাবলী থেকে। যারা এক্সট্রা মজা স্টুডিওতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। চলুন শুনতে থাকি দ্য অবলং বক্স, আয়তাকার বাক্স। 2 রাত্রেই ভোরের ঠিক আগে আমি স্পষ্ট শুনতে পেয়েছি মিস্টার ওয়াট বাক্সের ডালাটাকে ঠিক জায়গায় বসিয়ে মুখ ঢাকা হাতুড়ি পিটিয়ে পেরেকগুলোকে যথাযথভাবে ঢুকে দিয়েছে। সে কাজটা সেরে তবেই সে পোশাক বদলে শোবার ঘর থেকে বেরিয়ে মিসেস ডব্লিউকে ডেকেছে। এইভাবে সাগরের বুকে 7 দিন কেটে গেল। আমরা যখন হাতেরাস অন্তরীপের অদূরে ঠিক তখনই দক্ষিণ পশ্চিম কোণ থেকে প্রচন্ড ঝড়। আবহাওয়ার গতি দেখে আমরা আগে থেকেই এই ঝড়ের আশঙ্কা করেছিলাম। জাহাজের পাল হাল সবকিছুই সেইভাবে ঠিক করে রাখা ছিল, ফলে 48 ঘন্টা আমরা নিরাপদে এগিয়ে চললাম। কিন্তু তারপরেই ঝড়ের বেগ নতুন করে বেড়ে সেটা হ্যারিকেনের রূপ ধারণ করল। জাহাজের পিছনের পাল ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল। বড় বড় ঢেউ আমাদের জাহাজের উপর আছড়ে পড়তে লাগলো। এই দুর্ঘটনায় আমাদের 3টি লোক ছিটকে জলে পড়ে গেল। কোনো রকমে একটু সামলে উঠবার আগেই সামনের পালটাও ছিঁড়ে গেল। তাই নিয়েই আরো কয়েক ঘন্টা কাটল। জাহাজও আগের চাইতে অনেক স্বাভাবিকভাবে চলতে লাগলো। ঝড় তখনও চলছে, থামবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ছেঁড়া পাল আরো ছিঁড়ে গেল। সকলেই যখন সেটাকে মেরামত করতে ব্যস্ত, তখনই ছুতোর এসে জানালো জাহাজের খোলে 4 ফুট জল ঢুকেছে। সংকটকে আরো ঘনীভূত করে পামগুলো বিকল হয়ে প্রায় অকেজো হয়ে পড়ল। দেখা দিল হট্টগোল ও হতাশা। তবু সব ভারী মালপত্র জলে ফেলে দিয়ে জাহাজটাকে যাতে হালকা করা যায় তার চেষ্টা হতে লাগলো। যদিও মাস্তুল তখনও খাড়া ছিল, তাও কেটে ফেলা হলো, কিন্তু পাম্পগুলোর কিচ্ছু করা গেল না। আর গোলের ছিদ্রটাও অতি দ্রুত বেড়েই চলল। সূর্য অস্ত যাবার পরে ঝড়ের বেগ অনেকটা কমে এলো। সমুদ্র শান্ত হলো। আমাদের মনেও নতুন করে বাঁচার আশা জাগলো। রাত 8টার পর মেঘ কেটে গিয়ে ভরা চাঁদ দেখা দিল। সৌভাগ্যের একটুখানি ছোঁয়ায় আমাদের ভেঙে পড়া মনে আবার খুশির হাওয়া বইল। অবিশ্বাস্য পরিশ্রমে শেষ পর্যন্ত সবচাইতে বড় নৌকাটিকে ঠিকঠাক করে নিয়ে সকল কর্মী ও অধিকাংশ যাত্রী তাতে বোঝাই করা হলো। সঙ্গে সঙ্গে সে দলটা নৌকো ছেড়ে দিল এবং অনেক দুঃখ কষ্ট সহ্য করে 3 দিন পরে নিরাপদে পৌঁছল ওক্রাকোক খাড়িতে। ক্যাপ্টেন সহ 14 জন যাত্রী জাহাজের পিছনের গলুইতে বাঁধা ছোট নৌকোটাতে ভরসা করে জাহাজেই থেকে গেল। অনেক চেষ্টা চরিত্র করে তবে নৌকোটিকে জলে ভাসানো গেল। জল স্পর্শ করা মাত্রই যে নৌকোটা ডুবে গেল না
সেটা অলৌকিক ব্যাপার। যাই হোক, তখন তাতে আরোহী রইল ক্যাপ্টেন ও তার স্ত্রী, মিস্টার ওয়াট ও তার দল, একজন মেক্সিকান অফিসার, তার স্ত্রী ও তার ছেলে মেয়ে, আর নিগ্রো খানসামাটি সহ আমি নিজে। কিছু অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিছু খাবার দাবার আর পিঠের উপর জামা কাপড়ের বোঝকা ছাড়া আর কিছু সঙ্গে রাখার মতো জায়গা আমাদের ছিল না। এর বেশি কিছু বাঁচাবার কথা কারো মনেও আসেনি। কিন্তু জাহাজ থেকে কয়েক পাও দূরে যাওয়া মাত্রই মিস্টার ওয়াট যখন উঠে দাঁড়িয়ে ক্যাপ্টেন হার্ডের কাছে দাবি করল যে তার আয়তকার বাক্সটিকে তুলে আনতে নৌকোটাকে জাহাজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে, তখন কারোই বিস্ময়ের অবধি রইল না। কঠিন গলায় ক্যাপ্টেন বললেন, স্থির হয়ে বসুন মিস্টার ওয়াট। চুপচাপ বসে না থাকলে আপনি তো আমাদের সকলকেই ডুবিয়ে মারবেন। দেখছেন না সমুদ্রের জল জাহাজের একেবারে কোনায় উঠে গেছে? মিস্টার ওয়াট তথাপি দাঁড়িয়ে থেকে চেঁচিয়ে বলল, বাক্সটা, আমি বাক্সটার কথা বলছি। ক্যাপ্টেন হার্ডি, আপনি আপত্তি করতে পারেন না। আপত্তি আপত্তি করবেন না। ওর ওজন তো সামান্য, কিছুই না, কিছুই না, একেবারে কিছুই না। আপনার গর্ভধারিণী মায়ের দোহাই, ঈশ্বরের ভালোবাসার দোহাই, আপনার আপনার মুক্তি আসার দোহাই, আমার একান্ত মিনতি, বাক্সটা আনার ব্যবস্থা করুন, বাক্সটা আনার ব্যবস্থা করুন। শিল্পীর কাতর আবেদনে ক্যাপ্টেন মুহূর্তের জন্য বিচলিত হলেন, কিন্তু তারপরেই কঠোর হয়ে উঠলেন। বললেন, মিস্টার ওয়াট, আপনি উন্মাদ। আপনার কথা আমি শুনতে পারি না। আমি বলছি বসে পড়ুন, নইলে আপনি নৌকাটা ডুবিয়ে দিবেন। দাঁড়ান, ওকে ওকে আটকান, ওকে আটকান, ওকে চেপে ধরুন। উনি হয়তো জলে ঝাঁপ দেবেন। ওই যা, আমি বুঝতে পেরেছিলাম উনি শেষ হয়ে গেলেন। ক্যাপ্টেন কথাগুলো বলতে বলতে মিস্টার ওয়াট নৌকো থেকে লাফ দিল। জাহাজের শিকল থেকে একটা দড়ি ঝুলছিল। কি অমানসিক প্রচেষ্টায় মিস্টার ওয়াট সেই দড়িটা ধরে ঝুলে পড়ল, আর পর মুহূর্তে জাহাজের ডেকে উঠে পাগলের মতো ছুটে গেল নিচের কেবিনের দিকে। ততক্ষণে ঝড়ের ঝাপটায় আমরা নৌকোর একেবারে শেষ প্রান্তে আছড়ে পড়েছি। উত্তাল সমুদ্র বক্ষে একেবারেই অসহায়। তবু নৌকোটাকে ফেরাবার একটা শেষ চেষ্টা করলাম, কিন্তু ঝড়ের মুখে ছোট্ট নৌকাটা তখন একটা পালকের মতো। এক নজর তাকিয়ে বুঝতে পারলাম হতভাগা শিল্পীর বাঁচার পথ রুদ্ধ হয়ে গিয়েছে। বিধ্বস্ত জাহাজ থেকে আমাদের দূরত্ব ক্রমেই বাড়তে লাগলো। পিছনে তাকিয়ে দেখলাম উন্মাদ লোকটি দৈত্যের মতো গায়ের শক্তিতে আয়তকার বাক্সটাকে টানতে টানতে ডেকের উপরে উঠেছে। চরম বিস্ময়ে আরো দেখলাম 3 ইঞ্চি মোটা দড়িটা দিয়ে প্রথমে বাক্সটাকে কয়েক প্যাচ জড়িয়ে বাঁধলো, তারপর তার সঙ্গে জড়ালো নিজের দেহটাকে। আরো এক মুহূর্ত পরে দেহ এবং বাক্স দুই সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ে চোখের নিমিষে চিরদিনের মতো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ এক দৃষ্টিতে সেই স্থানটার দিকে তাকিয়ে থেকে আবার আমরা বৈঠাতে হাত লাগালাম।
ঘণ্টাখানেক সকলেই স্তব্ধ, নির্বাক। অবশেষে আমি প্রথম কথা বললাম। আপনি কি লক্ষ্য করেছেন ক্যাপ্টেন, কত অল্প সময়ে ওরা ডুবে গেল? এটা কি খুবই অস্বাভাবিক নয়? সে যখন নিজেকে বাক্সটার সঙ্গে বেঁধে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, তখনও কিন্তু আমার মনে ক্ষীণ আশা ছিল যে শেষ পর্যন্ত সে বেঁচে যাবে। ওরা ওরা স্বাভাবিকভাবেই ডুবে গেছেন, তবে বিদ্যুৎ গতিতে এই যা। ওরা আবার ভেসে উঠবে, কিন্তু নুনটা গলে যাবার আগে নয়। নুন! মৃতের স্ত্রী ও বোনদের দেখিয়ে ক্যাপ্টেন বললেন, চুপ চুপ চুপ, সুযোগ মতো অন্য সময়ে এ নিয়ে কথা বলা যাবে। এখন আপাতত এই ব্যাপারে কিছু না বলি। অনেক কষ্ট পেলাম, কোনো রকমে প্রাণেও বেঁচে গেলাম, কিন্তু নিয়তি আমাদের এবং বড় নৌকার যাত্রীদেরকে বন্ধুবিহীন করে দিল। শেষ পর্যন্ত 4টি দিন চরম কষ্ট সহ্য করে মৃতপ্রায় অবস্থায় আমরা নৌকো থেকে নামলাম রনক দ্বীপের বিপরীত দিকের সৈকতে। সেখানে 7 দিন ছিলাম। উদ্ধারকারী সংস্থার লোকরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। শেষ পর্যন্ত নিউ ইয়র্ক যাবার ব্যবস্থাও হয়ে গেল। ইন্ডিপেন্ডেন্স ধ্বংস হবার মাসখানেক পরে ঘটনাচক্রে রডওয়েতে ক্যাপ্টেন হার্ডির সঙ্গে দেখা হয়ে গেল। কথা প্রসঙ্গে স্বাভাবিকভাবেই জাহাজ দুর্ঘটনা এবং বিশেষ করে বেচারি ওয়াটের মন্দ ভাগ্যের কথাও উঠল। তার কাছেই নিম্নলিখিত বিবরণটি জেনেছিলাম। শিল্পী টিকিট কেটেছিল নিজের স্ত্রীর, 2 বোনের ও একটি চাকরের। সত্যি সত্যি তার স্ত্রীটি খুবই মনোরমা এবং গুণবতী ছিল। 14 জুন সকালে, অর্থাৎ যেদিন আমি প্রথম জাহাজে গিয়েছিলাম, সেদিন তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। যুবক স্বামীটি শোকে উন্মাদ প্রায় হয়ে পড়ল। ঘটনাচক্রে তার নিউ ইয়র্কেও যাত্রাও বাধা পড়ল। প্রিয় পত্নীর মৃতদেহটিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া একান্ত দরকার। আবার এক সার্বিক কুসংস্কার যে প্রকাশ্যে সে কাজটি করার পথে বিঘ্নস্বরূপ, সে কথাও তো সর্বজন বিদিত। একটা মৃতদেহের সঙ্গে সমুদ্র যাত্রা করতে হবে এ কথা জানলে 9/10 যাত্রী তো জাহাজ ছেড়ে পালাবে। এই সংকটে ক্যাপ্টেন হার্ডি ব্যবস্থা করে দিলেন। প্রথমে মৃতদেহটাতে সুগন্ধি তেল মাখিয়ে, তারপর বড় আকারের একটা বাক্সের মধ্যে ভরে প্রচুর পরিমাণ নুন দিয়ে ঢেকে ভালো করে বাক্সের ডালা বন্ধ করে পণ্যদ্রব্য হিসেবে সেটাকে জাহাজে তোলা হোক। মহিলাটির মৃত্যুর সংবাদ কাউকে জানানো হবে না। আর যেহেতু এটা জানাজানি হয়ে গিয়েছিল যে মিস্টার ওয়াট তার স্ত্রীর টিকিট কেটেছিলেন, তাই এমন একজনের প্রয়োজন দেখা দিল যে সমুদ্র যাত্রার সময়টায় তার স্ত্রী সেজে সঙ্গে থাকবে। মৃত মহিলার দাসীকে সহজেই সে কাজ করতে রাজি করানো গেল। গোড়ায় যে বাড়তি শয়ন কক্ষটি এই মেয়েটির জন্য নেওয়া হয়েছিল, সেটা এখন ফাঁকাই থেকে গেল। অবশ্য প্রতি রাতে নকল স্ত্রীটি সেই শোবার ঘরে ঘুমায়। দিনের বেলা সে সাধ্যমতো তার কর্ত্রীর ভূমিকাটি পালন করত, যাকে জাহাজের অন্য কোনো যাত্রী চিনত না। স্বভাবতই আমার ভুলগুলো হয়েছিল অতিমাত্রায় অসতর্ক, অতিমাত্রায় কৌতূহলী এবং অতিমাত্রায় আবেগশীল মেজাজের দরুন। কিন্তু সম্প্রতিকালে রাত্রে আমি কদাচিৎ ভালোভাবে ঘুমাতে পারি। একটা মুখ আমাকে সারাক্ষণ তাড়া করে। একটা ভৌতিক হাসি চিরকাল আমার কানে বাজে, চিরকাল।
বাঁচবে। এতক্ষণ আপনারা শুনছিলেন এডগার অ্যালান পোয়ের লেখা দ্য অবলং বক্স, আয়তাকার বাক্স। আজকের গল্প পাঠে শওকত সমুদ্র এবং সূচনা। আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। গল্পকারের গল্প নিয়মিত শুনতে চাইলে বেল আইকনে ক্লিক করুন। জীবনের প্রতিটি সময়ই যেন রহস্যে বাঁধা। চলুন শুনতে থাকি কি রহস্য বাঁধা আছে এডগার অ্যালান পোয়ের আয়তাকার বাক্সে।